যে এদিকে যারা রয়েছি আমাদের এখন কমন ডেজিগনেশন হচ্ছে মেন্টাল হেলথ প্রফেশনালস। আমরা মন্তব্য করে ভালো বুঝি বলে আমরা দাবি করি না, কিন্তু ঘটনা যেটা মনের স্বাস্থ্যটা আমাদের সবাইকে হয়। তার কারণ মন তো একেবারেই চালিকা শক্তি। আমাদের ব্রেনের একটা ভাগ আছে, নেচার করে দিয়েছে, সেই ভাগটার মোটর পার্ট একটা আছে, কিন্তু তাকে কি চালাবে, এই স্কিল কি করবে, সেই জায়গাটা থাকে। সেই দুটো না চললে কিন্তু আমাদের কোনো কাজে কোনো তার দিক বিদিক ব্যালেন্সটা থাকে, আর সামনে থাকে না। অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটে গেছে, প্রলয়ের বিষয়টি পরে শুনেছি। কিন্তু আমি নয় নয় করে অন্তত 3 দশকের বেশি সময় ধরে চিকিৎসার মধ্যে রয়েছি এবং শিক্ষকতার মধ্যেও প্রায় 27 বছর হয়ে গেছে। তাতে দেখেছি যে আমরা মানসিক অবসাদ বা চাপ বা উদ্বেগ এই বিষয়গুলোকে নিয়ে এই খাওয়া দাওয়া, ঘুমো, খেলা করো, এই ব্যাপারগুলোর মধ্যে দিয়ে আমরা যেভাবে বলতে সবাই অভ্যস্ত, আসলে বিষয়টার গুরুত্বটা আমরা কোথাও কোথায় তার কারণ সারা পৃথিবীতে রোগের দিক যদি দেখি, আমি ধরে দিচ্ছি, আমি সুবিধের কাছে শুনছিলাম যে মোটামুটি ডিটেল এগুলো বলা হচ্ছে, তাদের মানসিক অবসাদের কথা যদি ধরি, তাহলে বিপোলার ডিপ্রেশন কিন্তু পৃথিবীর দ্বিতীয় প্রধান অসুখ। তার কারণ আমরা মর্টালিটির কথা যদি ভাবি, মরবিডিটির দিক থেকে দেখলে যে রিপোর্টগুলো করা হয়, তাতে জানবেন যে বিপোলার ডিপ্রেশন এর রোগী যে কোনো সময় গোটা পৃথিবীতে অন্তত 35 কোটি, তার বাইরে মানে একটা বড় দেশ হয়ে যায় যেখানে শুধু মানসিক অবসাদ নিয়েই মানুষ রয়েছে, তারা কাঁদছেন, কষ্ট পাচ্ছেন। কিন্তু মানুষের এমন ভয় কেন? সত্যি সত্যি ডিপ্রেশনে কি খুব খারাপ বিষয়? আমার মনে হয় ডিপ্রেশন একটা ইমোশন। যেহেতু বাকি আলোচনাগুলো হয়েছে, এখন আমাদের কতগুলো প্রশ্নের সামনে এসে দাঁড়াবে যে আমরা ডাক্তাররা বা আমরা সাধারণ মানুষ যারা খোঁজ খবর রাখি, এত কিছু হচ্ছে, তারপরেও মূল সময়টাতে তো ওই জায়গাটা থেকে আমরা মুক্তি পাই না। আমাদের যখন সার্ভাইভালের জন্য সবকিছু, তাহলে সার্ভাইভালের জায়গাটাতে কোন চাপ এসে দাঁড়ায় যেখান থেকে আমাদের বিতরণ করতে পারে না? এটা কি রোগ নাকি একটা সাময়িক অবস্থা? আমাদের যারা বেশি করে এই ঘটনাগুলো দেখার সুযোগ হয়, আমরা জানি যে বহু মানুষ আছে যে কোনো প্রফেশনে যাদের এই অবস্থাটা কোনো না কোনো সময় আসে। এরকম নয় যে আমাদের কারো মুড অফ হচ্ছে না, এরকম নয় যে আমাদের কারো উদ্বেগ হচ্ছে না। তার কারণ বলাই হয় যে টু বি অ্যাংশিয়াস ইজ টু বি হিউম্যান, না তো রোবট হয়ে যেতাম, ইমোশন থাকতোই না। তো এগুলো থাকবে, এবং আমাদের যে গড়পড়তা ইমোশন গুলো 8-9টাকে ধরা হয়, তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ ইমোশন হচ্ছে ডিপ্রেশন, অবসাদ। এটা নতুন কিছু নয়, কোনটা উদ্বেগ, কোনটা রাগ, কোনটা বিরক্তি, কোনটা ভীষণ আনন্দ, এগুলো আছে এবং এটা চলে, এটা আবহাওয়া অফিসের মতো, এটা একই জায়গায় থাকে না। তো এই পার্টগুলো এরা আছে কেন? তো আমরা তো আর আকাশ গ্রহণ সব নিয়ে কথা বলতে পারবো না। আমরা বলবো এভলিউশন রেখেছি, রাগ হয়। যদি কোনো মানুষ বলে আমি কখনো রাখবো না, তাহলে যদি বলে আমি কখনো কাঁদবো না, আমি কখনো হাসবো না, এই গলাগুলোর যেরকম মানে হয় না, কখনো রাখবো না বলে কোনো মানে, ঠিক সেরকম সার্ভাইভালের জন্যই এই ইমোশনগুলো একসময় দরকার ছিল। অ্যাংজাইটি বা উদ্বেগ, এটা আমার সার্ভাইভাল স্টেট, আমার বাউন্ডারির মধ্যে আমার কোনো বিপদের জায়গাটাতে অ্যালার্ট করে দেয়, সেটা অনুযায়ী আমার অ্যাকশন তৈরি হয়, তাই অ্যাংজাইটি হয়। আমার যে জায়গাটাতে রাগ হয়, সেখানে আমি দেখাতে চাই যে আমার জায়গাটাতে কোনটা পছন্দ হচ্ছে না, বা কাউকে আমি ভয় দেখাতে চাই,
সেই জায়গায় আমার বিরক্তি প্রকাশ করবো, তার মানে সেক্ষেত্রে ডিপ্রেশন কি করে ইভলিউশনের জায়গাটা পেয়ে গেল? আসে কেন প্রত্যেকে? এই কোভিড যখন হচ্ছিল, প্রথমে আমাদের ছিল সাংঘাতিক উদ্বেগ। 2020 সালের মার্চ, এপ্রিল, মে ভাবুন, জুলাই ভাবুন, তারপরে আস্তে আস্তে আমরা ব্যাপারটাতে একটা অন্যরকম জায়গা তৈরি হলো, উদ্বেগটা কমতে শুরু করলো। তারপর আমরা মাস্টার সঙ্গে বলে দিলে আমরা যা যা করার বিভিন্ন জিনিস করলাম। কিন্তু ভাবুন 2021 সালের এপ্রিল, মে তখন যা এসেছিল, সেখানে উদ্বেগ সাথে একটা গভীর অবসাদ এলো। কেন? যাদের কোভিড হয়েছে তাহলে তাদের অভিজ্ঞতাতে কিন্তু আছে যেরকম পোস্ট ভাইরাল হয়, তাহলে কিন্তু ভায়াবহ এই জায়গাটা কোথা থেকে আসছে, কেন হচ্ছে এরকম? এই প্রশ্নের উত্তরগুলো বোঝা দরকার। নয়তো আমরা প্রাণবন্ত এক একজন মানুষ যাদের কন্ট্রিবিউট করার শক্তি ছিল সোসাইটিতে ভীষণভাবে, তাদেরকে হারিয়ে ফেলার পর আমরা ভাবছি যে এটা কি করা উচিত ছিল, কি ঠিক ছিল। আমাদের না একটা কোথাও একটা রিফ্রেশ করা দরকার যে বিষয়গুলো আমরা কিভাবে ভাববো। সত্যি ওই ডিপ্রেশন হচ্ছে, ওই রোগ করছে, এটা এইভাবে দেখবো নাকি সত্যি কেন হচ্ছে এবং কি করা উচিত? আমি শুনে নিয়েছি যে সুইসাইডের জায়গা থেকে যে জায়গাগুলো, যে বিষয়গুলো খেয়াল করলে আমরা সেই মানুষটাকে বোঝাতে সক্ষম হব যে কোথাও যেতে হবে কিনা, কাউন্সেলিংয়ে যেতে হবে কিনা, ওষুধ খেতে হবে কিনা। আর আমাদের দেশে বলে নয়, সারা পৃথিবীতে এই স্টিগমা তো মারাত্মক। তারপর আমাদের মধ্যে ছবিটা ভেসে ওঠে যে রাস্তায় উন্মাদ ঘুরে বেড়াচ্ছে, বস্তা নিয়ে আবর্জনা নিয়ে বসে আছে। সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া মানে এই রকম, সাইকোলজিস্টের কাছে যাওয়া মানে কিছুটা গড়বড় আছে। এই যে জায়গাটা, আমরা আদৌ স্মার্টফোন দিলেও আমরা স্মার্টফোনে পাই, তার কারণ আমরা বরং আইফোনের বেশি অভ্যস্ত হবো এরপরে। কেন? আইফোন না থাকা সত্ত্বেও আমরা একটা আইফোন দিয়ে বসে আছি, আমরা নিজের পক্ষের বাইরে বেরোতে পারছি না আসলে। তারপর এইখানে যদি সত্যি সত্যি তাকাই, ডিপ্রেশন আমাদের মত হতে শেখায়। যদি এভলিউশনের একেবারে প্রাথমিক ভাবগুলো, গ্রুপগুলো, গোষ্ঠীগুলো তৈরি হওয়া দেখেন, তাহলে দেখবেন ডিপ্রেশন আপনাকে সার্ভাইভ করতো না। ডিপ্রেশন তাকে মত হতে শিখিয়েছে, তাতে তার বিপদটা থেকে বেঁচে পড়ে সে আবার অন্য কিছু করতে পেরেছে। কিন্তু এভলিউশন তো বুঝে মানুষ শেষ 200-250 বছরে যে স্পিডে এগিয়েছে, টেকনোলজি যেভাবে এগিয়েছে, বিজ্ঞান কতটুকু এগিয়েছে বলতে পারবো, প্রযুক্তি এগিয়েছে, তা সেই জায়গাটাতে আমরা তাকিয়ে দেখবো এভলিউশন তার এই করতে পারছে কি। সেজন্য যখনই কোনো কিছু স্ট্রেস আমরা পারসিভ করি, যেটা আমাদের কাছে চাপ, তারপরেই ডিপ্রেশন আসে। কারণ স্ট্রেস বাড়া মানে কর্টিসল বাড়া। এখানে অনেক ডাক্তার আছে, আমরা যারা ডাক্তার নই তারাও জানেন যে সেটা একটা স্ট্রেস হবে। সেটা হওয়া মানে তাকে ছুটতে হবে, কাজ করতে হবে। কর্টিসলের কাজ কি? সার্ভাইভালের স্বাভাবিক জায়গা হচ্ছে নেগেটিভ জিনিসটাকে ডিটেক্ট করতে হবে। আমার চারপাশে কোন জায়গাটা থেকে আমি একদম মৃত্যু হতে পারে, চলে যেতে পারি, ঠিক আছে? জীব জন্তু থেকে শুরু করে তাদের অ্যাক্টিভিটি দেখবেন, কিন্তু তারা সেটাকে ক্যারি করে না। আপনি ওই অ্যানিমাল প্ল্যানেট বা সমস্ত কিছু দেখবেন যে একটা ওই হরিণকে চিতাবাঘ ধরতে ছুটছে বা কিছু, ঘটনাটা ঘটে গেল, হয় চলে গেল, কিন্তু টিকে গেলে আবার ঘোরাতে ঘোরাতে উঠে পড়ে সে আবার ঘাস খেতে অন্য বন্ধু করে দিচ্ছে, ক্যারি করছে না। সে বোধহয় মানুষ করে না। মানুষ করারও তো কিছু বিজ্ঞান কোথাও আছে যে কেন পুরাতন জায়গাগুলো দিয়ে আমরা ঘুরে থাকি, কি করে আমার ব্রেনটা তৈরি করবো। আমি বায়োলজিক্যাল জায়গাটা 2-3 দিনই বলি, তাহলে বিষয়টা ওরাটা বোঝা যাবে যে কেন চিকিৎসাটাও দরকার, কি হয় আসলে। তো কি হয়টা আমরা না বোঝার ফলে যেটা হয়, স্টিগমাটা আমাদের ঠিক থাকে। তার কারণে মরে যাবো তবেই আচ্ছা, কিছু হবে না, ঠিক আছে, 2 দিন অফিস যাবো না, 3 দিন কলেজ যাবো না, বা ওটা করবো না, সম্পর্ক ছেড়ে হয়ে যাক, নেশা করতে চলে যাবো, ও ঠিক আছে। কেন? এগুলোই তো শিখেছি আমরা তো এগুলোই শিখেছি। আমরা সেই দেবদাস সিনেমা দেখেই হোক আর যাই হোক, আমরা দেখছি এগুলোই করতে পারি। তো ঘটনা, আর এখন আরেকটা উপকরণ আছে, দেবদাসের সময় সেটা ছিল না, সেটা হচ্ছে মোবাইল আছে, ঠিক আছে? আমরা ঢুকে পড়ি, আরো ভেতরে ঢুকে যায়। সেরসিকিতা বলছিলেন যে সামনাসামনি দেখা হওয়াটা কত জরুরি, সামনাসামনি কথা বলা
কত জরুরি, কত পেশাটা জরুরি, সেই জায়গাটা কখনোই ঘটছে না। তো এই ডিপ্রেশনটা যখনই আমার কর্টিসল বাড়ছে, স্ট্রেস হরমোনের কাজ হচ্ছে যখন সুইচটা অন হয় তার কিছুক্ষণ পর সেটা চলে। কিন্তু যদি ওটা হতে হতে ওই কর্পোরেশনের কলের জলের মুন্ডুটা নিয়ে জল পড়ে যাচ্ছে হতে থাকে, তো কর্টিসলিনিয়া হয়, হাইপার কর্টিসলিনিয়া। তার মানে স্ট্রেস হরমোনের যা কাজ, স্ট্রেসের সময় আমরা কি করি না, বলাই হয় যারা ইভলিউশনারি বায়োলজিস্ট বা যারা স্ট্রেস নিয়ে কাজ করেন তারা সবসময় বলেন যে তখন তো লাইফ স্টেজ, স্বাভাবিকভাবে আমাকে তখন ছুটতে হবে, আমাকে আইদার পালাতে হবে অথবা কোথাও একটা ধাক্কা দিতে হবে, এবং সেখানে স্লিপ, সেক্স, হাঙ্গার এই তিনটা বাদ চলে যায়। খুব স্ট্রেসফুল সিচুয়েশনে তারপর প্রাইমারি জায়গাটা হচ্ছে সার্ভাইভাল, তাকে টিকতে হবে। স্বাভাবিকভাবে যখন হাইপার কর্টিসলিনিয়া হচ্ছে সেটা হাজার রকম স্ট্রেস, এবং স্ট্রেস, স্ট্রেন, টেনশন, এই কথাগুলো জাস্ট 200-250 বছরের বেশি পুরনো না, এগুলো শিল্প বিপ্লবের পরের কথা, তারা এই কোনো ডাক্তারি বইতে খুঁজেই পাবে না এই কথাগুলো। তো ন্যাচারালি সেখানে স্ট্রেস মানে হচ্ছে আমি টানাটানির একটা খেলা চলছে, একটা ঘটনা আমরা যখন পারসিভ করছি তখন আমি ঘটনার গুরুত্বটা পাচ্ছি যে এটা থেকে আমি কি হতে পারে, এবং সেটা হচ্ছে প্রাইমারি অ্যাপ্রেজাল। প্রথমে আমরা পড়ি, তারপরে দেখলাম আমার কি ক্ষমতা আছে, আমি কোন জায়গাটা থেকে পাবো, সেটা সেকেন্ডারি অ্যাপ্রেজাল। আমি দেখলাম অমুক দাদাকে বলতে হবে, অমুক করতে হবে, ঠিক আছে। এখন তার পাড়ায় পাড়ায় খুঁটি পুজো হচ্ছে, আমরা তো সবসময় খুঁটি পুজো করতে চলে যাই স্ট্রেসফুল সিচুয়েশন। তো ন্যাচারালি এই ওয়ার্ডটাতে আমরা যদি দেখি প্রাইমারি অ্যাপ্রেজাল আর সেকেন্ডারি অ্যাপ্রেজালের মধ্যে কোনো গ্যাপ নেই, তখন স্ট্রেসটা অতটা হয়, কারণ স্ট্রেস আমাদের দরকার। সেই স্ট্রেসটাকে বলা হয়, যে ভদ্রলোক এই কাজটা সবচেয়ে ভালো করে শুরু করেছিলেন কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি একজন ছিলেন হান্স টেইলি, তিনি বলেছিলেন স্ট্রেস দরকার, যেটা সেলফ একটু আগে বলছিলেন স্ট্রেস দরকার। তার কারণ পরীক্ষার আগে স্ট্রেস, লাস্ট ট্রেনটা ধরতে যাওয়ার আগে স্ট্রেস, মেট্রোটা মিস করে যাবো তার আগে, সেগুলো না হলে তো আমরা অ্যাক্টিভেটেড হবো। অতএব স্ট্রেসটাও নর্মাল, সেটা ইউ স্ট্রেস। আর যে স্ট্রেসটা আমরা ম্যানেজ করতে পারছি না সেটা ডিস্ট্রেস। 1936 এর কথা, আজকে প্রায় 100 বছর চলে আসছে, 90 বছর আগে। তো দেখুন এই পার্টটাতে স্ট্রেস পারসিভ করছি মানে আমার ব্রেন অ্যাক্টিভিটি হবে, সেটা এত বছর ধরে অভিযোজিত আমাদের এই ইন্টারঅ্যাক্ট করতে করতে হচ্ছে। আর মানব সন্তান সে কোনো আকাশ থেকে পড়ে দিল, কোনো ভগবান আদবে কিছু গল্প নাই, যেটা আছে সেটা হচ্ছে মানুষ খাড়া হয়ে দাঁড়িয়েছিল, হোমো ইরেক্টাস হওয়ার ফলে তার পেলভিসের সাইজ, বা মানুষ দুটো জিনিস পেল, একটা হচ্ছে তার পেলভিসের সাইজটা তো মানে নরমাল ডেলিভারির জন্য সমস্যা হয়ে গেল, অন্য জন্তু জানোয়ারের থেকে আলাদা। আরেকটা হলো তার পাইলস, হেমোরয়েডস, এখানে অনেক সার্জন আছে, তা সেজন্য আমাদের সোজা হয়ে দাঁড়ানোটাই এর কারণ। এবারে সেই সাইজটা, তার মানে ডারউইনিয়ান সিলেকশন যদি সত্যি বলি, ধরে নিই, মানে এখন অব্দি আমরা তাই জানি, কিছু আবিষ্কার না হওয়া অব্দি, তাহলে মানুষের ওই যে ছানাগুলি হচ্ছে তারা যদি পূর্ণ বিকশিত মস্তিষ্ক দিয়ে জন্মাতো তাহলে তারা আর জন্মাতো না, অবস্ট্রাক্টেড লিভার দিয়ে চলে যেত। এটাই হাজার হাজার বছর ধরে অভিযোজিত হয়েছে আমরা এভাবে। ফলে সে পরের যে বছরগুলো, বিশেষ করে একেবারে 16 থেকে 24 বছর বয়স অব্দি, দেখবেন অনেকদের আমরা বলে থাকি যে একটু বয়স বাড়ো ঠিক হয়ে যাবে, এত রাগ, ইম্পালস কন্ট্রোল নেই, কিছু নেই, এগুলো কেন বলি? কারণ মানুষের ব্রেন পিছন থেকে সামনের দিকে ম্যাচিওর করে, ফ্রন্টাল লোব সবার শেষে করে, হেড অফিসের স্টাফ আসতে দেরি হয়। নতুন নতুন কলেজ খুলছে, দেখবেন প্রথমে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি স্টাফ দিয়ে পুরো দেওয়া হলো, কিছু নেই, বাড়ি নেই, হোস্টেল নেই, দেখতে পান একেবারে শেষে আসবে সেই ক্লিনিক্সের লোকগুলো, ঠিক আছে। তো ফ্রন্টাল লোব ওই রকমই আসে, আমি বলছি না যে ক্লিনিক্সের লোকে দিতে চালাবে, এই বেসিকটা এটা, এই আমাদের পড়াশোনার স্ট্রাকচারটা মন্দিরের মতোই একটা, তার কারণ সেখানে এই স্ট্রাকচারটা এইভাবে না উঠলে আমরা কিছু শিখবো, ওটা ওটা বললে মানে আমরা পুরো ডাক্তার বললে। এখন এইখানে যা হয় সোশ্যাল ইন্টারাকশনের সুযোগটা থাকে,
একটা বাচ্চা প্রত্যেক সপ্তাহে আলাদা, দেখুন একেবারে কম বয়সে, কারণ 80% ব্রেন ডেভেলপমেন্ট তার সময় হচ্ছে। তারপরের যে 15 বছর বাকি জায়গাগুলো ডেভেলপ হচ্ছে, ফ্রন্টাল লোব ঠিকঠাক অর্গানাইজ করতে শুরু করে। এবং সবচেয়ে বড় সমস্যা এখন কাদেরকে নিয়ে না, সারা পৃথিবীতে যদি হেঁটে ঘুরে দেখেন তাহলে দেখবেন 14 থেকে 17 বছর কি সবাই বলে। আমি বাইরে থেকে মাঝে মাঝে তো কলকাতায় কোনো বিদেশি এক্সপার্ট যারা সত্যি ফিল্ডে ইউনিভার্সিটি কাজ করছেন এরকম মানুষ এসে পড়েন, যারা প্যারেন্টিং নিয়ে কাজ করছেন, আমি তাদের একাধিক মানুষকে জিজ্ঞেস করেছি, তারা প্রত্যেকেই কিন্তু বলেছেন এটা একটা মূল সমস্যা। যেমন মোবাইলটা একটা সমস্যা, এটা একটা সমস্যা। তো এই জায়গাটা থেকে আমরা ডিপ্রেশনে যেহেতু আলোচনা বাকিগুলো হয়েছে, আমরা এই প্রশ্নে আসছি যে বায়োলজিটা সত্যি সত্যি কি। সেটা বলতে গেলে আমরা চাপের কথা বলছিলাম। চাপটা যদি দীর্ঘস্থায়ী হয়, তার মানে স্ট্রেস হরমোনের যা কাজ, আইডেন্টিফাইং এন্ড কিপিং দ্য নেগেটিভ ইভেন্টস অন, আমি সারাক্ষণ নেগেটিভটাই দেখতে পাই। এমনিতেই আওয়ার ব্রেন ইজ প্রাইমড ফর নেগেটিভ। আমরা সারাদিনে যত কিছু শুনি, যত কিছু দেখি, রাত্রিরে যদি জিজ্ঞেস করা সকালে খবরে কেউ যে কি করেছো, ওই যে ডাকাতি হলো ওখানে, ঠিক আছে। আমরা ভালো কিছু মনে রাখতে পারি না, আমাদের ব্রেনটা ভালো কিছুর জন্য তৈরি হয়। এরকম কোনো খবরের কাগজ, এরকম কোনো টিভি চ্যানেল আবিষ্কারই হয় যেটা শুধু ভালো খবর দেখাবে। ভালো খবর নামে কোনো চ্যানেল থাকলে সেটা চলবে না। এখন আমরাই তো তৈরি, আমরা তো নেগেটিভিটির জন্যই তৈরি। তার কারণ এই নেগেটিভিটিটা না জানলে আমি আওয়ার সার্ভাইভাল স্ট্র্যাটেজি সেই জায়গাটা, তার গন্ডগোল সেখানে যখন এটা দীর্ঘস্থায়ী হয়ে যায়, তখন মেমোরি প্রবলেম হচ্ছে, কনসেন্ট্রেশন প্রবলেম হচ্ছে, তখন স্ট্রেস মানে আমি দৌড়াচ্ছি, আইদার ফাইট অর ফ্লাইট অর ফ্রিজ, বা একটা কিছু করছি, একটা জায়গায় আটকে যাচ্ছি, ওই ভালো দেখে শুয়ে পড়া বন্ধুর মতন। তো ন্যাচারালি এইটা ডিপ্রেশন কিন্তু আমরা যখন ছাত্রছাত্রীদের পড়াই, আমরা একটা ফর্মুলা শিখিয়ে দিই যেটা ইন্টারন্যাশনালি সব জায়গায় চলে, সেটা নিশ্চয়ই বলে চলবে নাকি, যে ডিপ্রেশনের সহজে মনে রাখার যে জায়গাগুলো, সেটাকে বলে, আমরা ডাক্তাররা সই করেন যে সিগনেচার কি দেওয়া হয়, এনার্জি কমে গেছে, ই ক্যাপস, এনার্জি ক্যাপসুলস ফর ডিপ্রেশন, সাইজ ক্যাপস ডি, এস মানে হচ্ছে তার একটা স্লিপ ডিস্টারবেন্সেস হচ্ছে। ক্লিনিক্যাল ডিপ্রেশন কখন বলতে পারি আমরা, সেটা সবারই যেতে একটা ভালো। তার কারণ কখন ডাক্তার দেখাতে যেতে হবে আর কখন যেতে হবে না, এর কোথাও একটা বোধহয় সীমারেখা আছে। আমরা বেশি সইতে সইতে এমন একটা জায়গায় পৌঁছই, এটা খুব হালকা হয়ে যায়। ডিপ্রেশনের ইম্প্যাক্টটা বুঝলে কিন্তু বুঝবেন, ভারতবর্ষে আমাদের কোভিড এর পরে কিন্তু সুইসাইডের সংখ্যা বেড়েছে, কমেনি, কিন্তু সারা পৃথিবীতে কিন্তু কমেছে। 20 বছর আগে আমার মনে আছে, 20 কি আরো 24 বছর আগে একটা অনুষ্ঠানে আমরা মনে আছে বাংলা একাডেমিতে আমাদের এরকম কিছু নিয়ে আলোচনা হচ্ছে, যারা সুইসাইড অ্যাটেম্পটার্স তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে, যে তারা ফিরিয়েছে লাইফে কি করছে। তাতে করে পরিসংখ্যানটা ছিল তখন বছরে 10 লক্ষ মানুষ সরকারি নথির ভিত্তিতে সুইসাইড করেন সারা পৃথিবীতে। যে কোনো যুদ্ধ মহামারী থেকেও বেশি নিজে নিজে মারা যান। নিজে নিজে মারা যান কিনা বলতে পারবো না, তার কারণ ফিলোসফাররা এখানে বহু মত প্রকাশ করেছেন যে একজন মানুষ সত্যি কি নিজেকে মারতে পারে। সুই মানে সেলফ, সিডিয়াম মানে মিলে থাকা, তো সেজন্য সেখান থেকে সুইসাইডিয়াম কথাটা কি কথাটা এসছে। কিন্তু প্রশ্ন যেটা, তার কি আর কোনো চাপ কাজ করে না, কেউ কি তাকে বাধ্য করে না, কি থেকে হচ্ছে। জীবনানন্দ দাশ থেকে রবীন্দ্রনাথ, তারকার মৃত্যু যদি পড়েন রবীন্দ্রনাথের, তাহলে বুঝতে পারবেন কি অদ্ভুত ডেসক্রিপশন। তো এই যে অংশটা, এই জায়গাটা থেকে তার মানে আমার ডিপ্রেশনের লক্ষণগুলো, প্রথমটা হচ্ছে স্লিপের জায়গা থেকে ঘুমটা ভেঙে যাচ্ছে, যে ইউজুয়াল টাইম তার থেকে 1-2 ঘন্টা আগে রোজই ভেঙে যাচ্ছে, অথচ আমি কিছু করছি না। আমি ম্যানিক হয়ে গেলেও ভেঙে যাবে, 3-4 ঘন্টাতেই ঘুম ভেঙে যাবে, কিন্তু ছুটে বেরিয়ে গিয়ে মনে হবে সবাইকে ডেকে তুলে ডিপ্রেশনে তা করছি না। আমি জানি না সকালটা, বিশেষ করে সকালটা, মর্নিং ডিপ্রেশন কিন্তু খুব মারাত্মক। এন্ডোজেনাস ডিপ্রেশনে মর্নিং ডিপ্রেশনই বেশি হয়, এবং তখন মনে হয় সে সারাদিন আমি কি করবো আমি জানি না। এই যে শুয়ে থাকা এবং কিছু করছি না, সবাই বলছে কি করবি, অফিস যাবে না, কালও যাওনি, পরশু যাওনি, আর কি ভেবেছিলাম যাবে, শুক্রবার হয়ে গেল।
এই যে জায়গাটা না যাবো আমার সারা রাত ঘুমবে, হ্যাঁ তুমি তো শুয়েই আছো, তুমি শুয়েই আছি, আমার ঘুম হয়নি, তুমি ছাড়ো তো। এই যে বিষয়টা আসছে, তারপর সাইজ ক্যাপসের এস যেটা আইটা হচ্ছে ইন্টারেস্ট ডেফিসিট। আমার সব ভালো ভালো জিনিসের আগ্রহের জিনিসগুলোতে আমি ইন্টারেস্ট হারিয়ে ফেলেছি। এবং জি মানে হচ্ছে গিল্ট। গিল্ট দু রকম হয়, একটা হচ্ছে সেন্স অফ কমিশন অফ এরার, আর একটা কমিশন অফ এরার। আমি যা করিনি সেগুলো করা উচিত ছিল বলে আমার মনে হয়। আমি যা করেছি, আমার ছেলেটাকে হায়ার সেকেন্ডারিতে সায়েন্স দেওয়া উচিত হয়, তার জন্যই 12টা বাজে, কিন্তু আমার অ্যাডমিশন পূর্ণ করতে গিয়ে এই যে আমি ভাবছি, ডিপ্রেশনের সময় সব নেগেটিভ জায়গাগুলো ফেরত আসে, অন্য সময় আমরা ভাবি না। স্ট্রেসের সময় যেরকম আমাদের শরীর খারাপের কথা মনে হয়, আমরা মনে করি ও অসুস্থ হয়েছে, আমি ডিসিশন করি, সবটাই কিন্তু আমরা সারাক্ষণ সার্ভাইভাল নিয়ে চলছি। তো জি হয়ে গেল, ই মানে এনার্জি ডেফিসিট, সি মানে কনসেন্ট্রেশন ডেফিসিট, কারণ কোথাও ফোকাস করতে পারে। বাড়িতে লোক এলো, হয়তো 2-4 মিনিট বসে আমি ভেতরে যাই না, ভীষণ প্রিয় মানুষ, কিন্তু তার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না, একটা প্রিয় সিরিয়াল হচ্ছে, সেখানেও মনে হচ্ছে না ভালো লাগছে, বুঝছে, ফোকাস করতে পারছে না, কোনো কাজটাও করতে পারছে না। এবং এই মানে হচ্ছে অ্যাপেটাইট, যে খাওয়া দাওয়ার রুচি চলে যায়। আমি বলেছি না, দেখুন স্ট্রেস এই পিরিয়ড ফাইনালি আপনি করতে পারবেন ডিপ্রেশনের সাথে, কি করে আমরা হ্যান্ডেল করব সেটা শিখতে হবে। এবং কেন হ্যান্ডেল করব তার একটা পারপাস থাকা উচিত। আমার ভাইটা বোনটা এরা সবাই চলে যাচ্ছে, আমি বোঝাতে পারিনি, তারা প্রত্যেকেই বুদ্ধিমান বুদ্ধিমতী, এরকম নয় যে এই বিষয়গুলো তারা কিছুই বোঝেনি। তারা অনেককে বুঝিয়েছে, অনেককে কাউন্সেল করেছে, নিজে পারবে না। সেটা ভীষণ জরুরি। আমাদের এটা বুঝে নিতে হবে যে এটা একটা আন্দোলন। প্রথমে মাথা থেকে একদম বের করে দিন, ডিপ্রেশনটা আদৌ কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার নয়, এটা আজকে থেকে একদম ভুলে যান। আমি সারা জীবন ধরে এটাই লোককে শিখিয়ে গেছি, এটা একটা বায়োলজিক্যাল প্রসেস, এটা একটা বায়োলজিক্যাল প্রসেস। তুমি অ্যাডাপ্ট করার চেষ্টা করছো। আমি তার নাম দিয়েছি ডিপ্রেশন, একটা ল্যাটিন টার্ম, তার মানে ডেবে যাওয়া, রাস্তায় ডেবে গেলেও ডিপ্রেশন, অ্যাটমসফিয়ারিক ডিপ্রেশন, ইকোনমিক ডিপ্রেশন, আরে সবই কিন্তু ডিপ্রেশন, ঠিক আছে? কিন্তু শুধু কি তাই? আমি নেমোনিক্সটা বলে নিয়ে যদি একটু টাইম থাকে, ডিপ্রেশন যে 7টি তারা দিবি সেটা মাথায় ঢুকিয়ে ফেলা হয়। দিয়ে কি করতে হবে বলে আমাদের শেষ দিয়ে একটু ইন্টারাকশন করা জরুরি, কারণ মনের মধ্যে প্রশ্ন তৈরি করে দেওয়াটা আমাদের কাজ। তো তার মানে অ্যাপেটাইটের জায়গাটাও চলে গেল, খাওয়াটা একটু ছাড়াবেড়া করে হচ্ছে, ঠিক আছে? হাঙ্গার আর অ্যাপেটাইট তো এক নয়। হাঙ্গার মানে আমি একটা আউটডোর থেকে কোনো রকমে হাতিয়ে ঢুকিয়ে যদি একটা ভাঙা জিলিপিও পেয়ে যায়, সেটা কোনো রকম পেয়ে যাবো, ছাতা পড়া বিস্কুটও খেয়ে যাবো, হাঙ্গার। কিন্তু অ্যাপেটাইট হচ্ছে বেশ বিরিয়ানি খাওয়ার পরও মনে হচ্ছে কি একটা আইসক্রিম। অ্যাপেটাইট রুচি, হ্যাঁ, এখান থেকে লুচি কথাটা এসেছে, রুচিকা, এতে মুখে রয়েছে অসুখের পরে দেওয়া কি বালা চলে। তারপরে হচ্ছে সাইকোমোটর রিটার্ডেশন, ভীষণ স্লোয়িং। আপনাদের মধ্যে কতজনের কোভিড হয়েছে আমি জানি না, কিন্তু আপনারা মানুষের সাথে বেশি, তো আপনাদের কোভিড হওয়ার আশঙ্কা অনেক বেশি ছিল, ঠিক আছে? বা ভাইরাল ফিভার তো আমাদের সবারই হয়েছে। আপনি দেখবেন পোস্ট ইনফ্লুয়েঞ্জা অনেক সময় একদম কিছু ভালো লাগে না, কিছু ভালো লাগে না, নড়তে ইচ্ছে করে না, সময়ের পারসেপশনটাই যেমন বদলে যায়, ঘন্টার পর ঘন্টা একই জায়গায় বসে থাকা যায়। তো কিছু না করে সাইকোমোটর রিটার্ডেশন, এখান থেকে ওইটুকু আমি করতে পারছি না ভীষণ। এবং তারপর সাইজ ক্যাপস হয়ে গেলে কিন্তু কথা বলতে বলতে এস হচ্ছে সুইসাইডাল প্রসেস। সুইসাইডাল আইডিয়েশন মেজর ডিপ্রেশনের সর্বত্র আছে। আমাদের তো প্রায় সময় মনে হয়, তাই যদি রবীন্দ্রনাথকে লিখতে হয়েছে যে মরণ বলে আমি তোমার জীবন তৈরি, ডেথ অ্যাংজাইটি আমাদের ক্যাচ করে, ডেথ ছাড়া আর রবীন্দ্রনাথকে লিখতে হয়েছে মরণ ডেথ একটা লোক দুরকম লিখলো কেন? দুরকম উপলব্ধির জায়গা দুটোই সত্যি। তার কারণ যদি না থাকবে, আমাদের আনএন্ডিং স্টোরি হতো, তাহলে আমাদের জীবনটা খুব ভ্যালুয়েবল হতো না, আমাদের এই জায়গাটা হতো না। আজ আমরা যে এটা নিয়ে বসে আছি, আমরা তো কিছু না কিছু করতেই চাই,
তাই তো আমরা বুঝতে শিখতে নিজেদের জায়গাগুলোতে এক করতে এসেছি। এবং সার্বিক পরিবেশ যদি ভাবেন তাহলে তো প্রত্যেকটা মানুষের ডিপ্রেস হওয়ারই কথা, কারোরই ভালো থাকার কথা। তারপরে আমরা বাকিটা করছি, সেই করার জায়গা থেকে সুইসাইডাল প্রসেস, সুইসাইড একটা শব্দ, কিন্তু এই বিষয়টা যে পৃথিবীর কোনো দেশে ছিল না তা তো নয়। রোমানরা বা এরা ভীষণভাবে কন্ডেম করতো, প্রশাসন ভীষণভাবে সেটাকে একেবারে ক্রিমিনালদের সঙ্গে ইকুয়েট করে দেখতো। কিছুদিন আগেও 1860 সালে ব্রিটিশ ল অনুযায়ী কনভিক্টেড হওয়ার কথা ছিল সুইসাইড অ্যাটেম্পটসদের। কিছুদিন আগে অবধি এখনো তো পুলিশ কেস পিসি লেখা হয়ে যাচ্ছে সুইসাইড। যদিও জেনে রাখুন 2017 সালের মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্টের জায়গা থেকে যে 309 বা তার এ বা সেগুলোকে অনেক চেঞ্জ করা হয়েছে, সেখানে অ্যাবেটমেন্ট অফ সুইসাইডের জায়গাটা কিন্তু ক্রিমিনাল অফেন্স, ঠিক আছে, কাউকে, কিন্তু বাকি জায়গাটা নয়। এবং পরিষ্কার করে বলছি সে কষ্টে আছে, তার সাহায্য দরকার, তার চিকিৎসা দরকার, তুমি তাকে একটা পুলিশ কেস, সেই ভয়ই তো সে যাবে না হাসপাতালে। প্রচুর মৃত্যু এইভাবেই হয়। এবং এই পথটাতে তার মানে আমরা যখন প্রসেসটা দেখছি, দেখো ডিপ্রেশনে প্রচুর আইডিয়েশন, 100 জনের মধ্যে 75-80 জনেরই থাকে, কিন্তু সেটা কাটিয়ে থাকে। এবং তারপরে কিন্তু কারোর কন্টেমপ্লেশন থাকে, কারোর প্ল্যানিং থাকে, কারোর অ্যাটেম্পটসের জায়গা থাকে। সেই অ্যাটেম্পটসের জায়গা থেকে অনেকে তৈরি হয়, তার স্ট্রেসটাকে করতে পারলেন না। আজকের যুগে সুইসাইড নিয়ে নিশ্চয়ই কিছু কথা হয়েছে বলে আমি খুব ডিটেলে ঢুকবো না, তার কারণ এগুলো আমাদের বিষয় বলে অনেক বলতে ইচ্ছে করতে, কিন্তু অনেক বলা নয়। আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে বিষয়টা বুঝে নেওয়া, নিজেকে এবং আমার পাশের লোকটাকে হেল্প করা। এটা ছাড়া তো আমাদের কোনো উদ্দেশ্য ছিল না। তো সেটা বুঝতে গেলে আগে চিনতে হবে এবং কি করতে হবে জানতে, এবং আরেকটা লোককে কনভিন্স করতে গেলে নিজেকে কনভিন্স করতে হবে যে কাজটা করছি সেটা ঠিক, আমি আলগোছে কিছু করবো, এবং সেটার জন্য প্রচুর জায়গা আছে। এরকম নয় যে এটার জন্য ভীষণ সাংঘাতিক কিছু যন্ত্রপাতি। তো যেটা লাগে সেটা হচ্ছে সেই মানুষটাকে বোঝা এবং তার দিকে তাকানোর ক্ষমতা। যদি পুলিশ, আইন, কানুন ইত্যাদি হয় তাহলে তো প্রতিটা মুহূর্তে আমরা তাকে ছেড়েই পালাবো। রাস্তায় অ্যাক্সিডেন্ট করলে লোকে ধরতে চায় না কেন? বেশ কিছু মানুষের ভেতরে তো লাগে, সারাদিন মুখটা কচকচ করে, কিন্তু সে যদি একটা কাজে যাচ্ছি এর মধ্যে জড়িয়ে পড়লে সবাই হয়তো পালিয়ে যাবে আমার বাড়িতে। এই যে শুরু, এই জায়গাগুলো সুইসাইড অ্যাটেম্পটসের ক্ষেত্রেও হয়, হস্টেলের হয়, সর্বত্র হচ্ছে। আমার কারো রুমমেট সে হচ্ছে, আমার তো পরীক্ষা চলছে, বাবা মা বলছে বাড়ি চলে যায়, ভেরি কমন। তো এই জায়গাটা থেকে আমরা যখন দেখবো কমপ্লিট সুইসাইড বলতে যা বোঝায়, আগে বলা হতো সাকসেসফুল সুইসাইড। এই শব্দটা পৃথিবীর সব বই থেকে তুলে দেওয়া হয়েছে, এখন সুইসাইড শব্দটাকেই তুলে দেওয়া হয়েছে। যদিও আমরা বলি না কেউ, সেজন্য এখন বলা হয় সেলফ ডাইরেক্টেড ভায়োলেন্স, এসডিভি। এই শব্দটাই মনে রাখবেন, আমরা বেশিরভাগ সময় এটাই লেখার চেষ্টা করছি। আগে বলা হতো প্যারা সুইসাইড, এখন বলা হয় সবগুলোকে সমান ওজন দেওয়া। প্রচুর জিনিস আছে, ইম্পালস কন্ট্রোল যাদের কম বয়সীদের মধ্যে, তাদের প্রচুর হাত কাটা বা শরীরের বিভিন্ন অংশে, সেটা একটা সেলফ সুদিং বিহেভিয়ার। এগুলোকে বলা হয় নন সুইসাইডাল সেলফ ইনজুরি, এনএসএসআই বলা হয় টেকনিক্যাল টার্মে। তো সেই জায়গাগুলোতে কি হতে পারে, কি দাঁড়ায় বিষয়গুলো, সেটা একটা বড় জায়গা, আমাদের ইম্পালস কন্ট্রোলের জায়গা, ব্রেকআপ, প্যাচআপ, সারাক্ষণ বিভিন্ন পরিবারের জায়গা, সেখান থেকে কোনটা, সবেতেই তো স্ট্রেস হচ্ছে। এটা ভাবার চেষ্টা করুন। আপনি যদি সুইসাইডের কারণের জায়গায় যান, তখনও দেখতে পাবেন যে স্ট্রেসের একটা কারণ আছে। সেটা কারণ চাকরি চলে যাওয়া হতে পারে, সেটা তার সম্পর্কের জায়গা থেকে সমস্যা হতে পারে, সেটা তার অনেক ক্ষয়ক্ষতি হতে পারে, তার এই ক্ষয়ক্ষতির কোনো কাছের মানুষ একটা মারা যেতে পারে, কত কারণেই তো হয়। এবং সেই কারণের জায়গাগুলো থেকে আমরা যখন ভাববো, বুঝতে পারবো যে আচ্ছা আমরা অ্যাকচুয়ালি একটা স্ট্রেসের এক্সপ্রেশনকে হ্যান্ডেল করছি, সেখানে কিছু কিছু মানুষের এই ডিপ্রেশন বা সুইসাইডালিটি, ভালনারেবিলিটিটা খুব হাই। সেখানে একটা বায়োলজিক্যাল দিক আছে। আমাদের যে কোনো রোগী, যে কোনো সাবজেক্টের যে কোনো রোগী বায়োসাইকোসোশিয়াল, তার বায়োলজিক্যাল দিক অবশ্যই আছে। এবারে
তার একটা সাইকোলজিক্যাল দিক আছে যেটা সিচুয়েশন প্রেসিপিটেট করতে পারে। আমার যদি রেজিলিয়েন্স থাকে, আমার যদি সাইকোলজিক্যাল স্ট্রেংথ খুব শক্তপোক্ত থাকে, আমি সেটাকে কোপ করতে পারি যে আই হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস, এই পার্টটা থাকবে। আবার বা আমি সেটাকে কোনোভাবে হ্যান্ডেল করতে পারি, চ্যানেলাইজ করতে চাই। তো সাইকোলজিক্যাল একটা যে সোশ্যাল, মাঝে মাঝে সোশ্যাল সিচুয়েশন গুলো এমন হয়ে আসে যে সেই জায়গাটা মনে হয় আমরা পারবো। আমি আমার বলার পার্টটা সংক্ষিপ্ত করে দেব, কারণ আমাদের হাতে সময় কম আছে, ইন্টারাকশনের সময় থাকাটা জরুরি। আমি একজন মানুষের কথা সবসময় বলার চেষ্টা করি। স্ট্রেস কাকে বলে? আমরা আজ যে সময়টা কাটাচ্ছি, এই সময়টা খুব ভালো সময়, কিন্তু এই সময় তো সবাই কি সমানভাবে পার্সিভ করছে? সময় আপনাদের মনে হয় যার পার্সিভ করার ক্ষমতা আছে সেই করছে, সেই ভালো মন্দগুলো বোঝার চেষ্টা করছে, তাহলে তারা কি খারাপ? আমি বলবো ওইভাবে ভাববেন না, তাতে স্ট্রেস উঠে বাড়বে। আপনি সবসময় জানবেন সাদার গুরুত্ব তখনই যখন ওটা কালো থাকে, কালো না থাকলে সাদা। সেজন্য এই জায়গাটা খুব খুব জরুরি বুঝে নেওয়া যে আমাদের যে সোসাইটাল প্রসেসের জায়গা, বা আমি সাইকোলজি এর শেষটুকু বলি সেটা নির্দেশ করব, আমরা যেগুলো রিস্ক অ্যাসেসমেন্ট করি সেখানে দুটো দিক দেখা হয়। একটা হচ্ছে ট্রেন্ড, যে এর আশঙ্কা কতটা, সেটা হসপিটালে আউটডোরে সারাক্ষণ হয়। এই ফর্মুলাটাকে বলে স্যাড পারসন। স্যাড পারসন স্যাড পারসন হচ্ছে একটা নেমোনিক, যেখানে দেখা যেটা পরে নেটওয়ার্ক হ্যান্ডেলও দেখতে পাবে। আর একটা হচ্ছে ইসবাত ওয়ার্ম। কিন্তু আমি এই দুটো কোডেই বলবো, এগুলো পাওয়া যায়। আমি বলবো যে লোকগুলো কাজ করেছে তার মধ্যে একজন হচ্ছে এডউইন স্নাইডম্যান। এডউইন স্নাইডম্যান 10 কমান্ডমেন্টস কি হয়, আমার ব্রেনে কি হয়, আমি কেন পারি না, আমি তো সব জানি, আমার এটা করা উচিত নয়, আমি অন্য লোককে বলছি, চিকিৎসা করছি, পারছি না কেন? কই আমি তো কারোর সঙ্গে মিশতে রুচি করি, আমি তো সবার সঙ্গে গেছি, তাহলে কেন? এখানে এক্সিস্টেন্সিয়াল জায়গা বলবো, আর সেটা বলবো বলি আমি বললাম যে আমি চেষ্টা করবো ফ্র্যাঙ্কেলের কথা বলি। ভিক্টর ফ্র্যাঙ্কেল আমাদের একজন মনস্য গুরু, যিনি 3.5 বছরের উপর 4টির বেশি ওই ডেথ ক্যাম্প, কনসেন্ট্রেশন ক্যাম্পে কাটিয়েছে, যেটাতে প্রত্যেকটা দিনই মারা যাওয়ার প্রত্যেকটা সিচুয়েশন। আপনাদের পক্ষে যাদের যাদের পড়া হয়নি তারা অবশ্যই ম্যান সার্চ ফর মিনিং অবশ্যই যারা কিসের কারণ প্রতিটা মানুষ, আমার তো আরো হাজার জন্তুর মধ্যে একটা জোন খুলে পাবো। আমার প্রিফ্রন্টাল কর্টেক্সটা ডেভেলপ করলো, আমি জবে থেকে নামলাম, জবে থেকে আগুনের নিয়ন্ত্রণ দিলাম, পোড়ানো খাবার মানে আমার সহজপাচ্য হলো, আমার এন্টারিং সিস্টেমের কাজ করলো, সেজন্য এত লোকের পেট টুটু করে আইবিএস হয়, তখন ইএনএস বলে একটা ব্যাপার চলে এসেছে, এন্টারিং নার্ভাস সিস্টেম। তো ন্যাচারালি এই পার্টটা শিফট করে ব্রেন ডেভেলপমেন্ট করলো, সেজন্য আমার ফ্রন্টাল লোবের একদম সামনের যে ফ্রন্টাল কর্টেক্স, এটা আমাকে নিয়ন্ত্রণ করে। ব্রেনের আদিমতম জায়গা হচ্ছে অ্যামিগডালা। সে হচ্ছে একেবারে ওই ক্লাস 7 এর বাচ্চার মায়ের মতো, সারাক্ষণ অ্যালার্ম দিয়ে যাচ্ছে, এটা করলি না, ওটা করলি না, কালকে দিতে হবে, তোর জন্য নোংরা হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস রিডিং। তার পাশে একজন কলম চিকা বাবার মতন বা জ্যাঠার মতো তাদের মতো বসে আছে, সেটা হিপোক্যাম্পাস, এখানে লিখে যাচ্ছে, কানেক্টেড হয়ে যাচ্ছে। এবং এই পার্টটাতে বিএফসি কাজ হচ্ছে এদের উত্তেজনাগুলো কমা, কারণ ও তো ভীষণ কানেক্টেড। এখানে সব অ্যানাটমিক লোকেরা বসে আছে, তোমার গলাটা ভয়েস একটু সেই জন্য, কিন্তু ঘটনা যেটা গোল গোল করে বললে বিষয়টা দাঁড়াচ্ছে এই যে এই পার্টটা ছাড়া আমাদের তো আর কিছু ছিল না, তাহলে সেই পার্টটা কি হবে? দেখা গেছে যাদের মধ্যে এই ভালনারেবিলিটিটা বেশি, তাদের প্রবলেম সলভিং অ্যাপ্রোচটা বেশি কোঅর্ডিনেটেড হয়। দ্বিতীয় হচ্ছে তাদের অটোনমাস থিংকিং হাই, যাদের বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার তাদের ক্ষেত্রে এটা হয়, তারা না ওই এবার নেভারের ব্যাপারটাতে বড় ঢুকে পড়ে, হয় হলো নয় হলো, এইটা হলো না তো শেষ, এই যে ব্যাপারগুলো, এইটা ইন বিটুইন যে কোনো গ্রে জোন থাকতে পারে, উইন উইন সিচুয়েশন তৈরি করতে গেলে যে ব্যাপারটা হয় সেটা কম, এবং তার আড়ালে তো ডেফিনেটলি রোগের কিছু
থাকতে পারে বাইপোলার মুড ডিসঅর্ডারে সাধারণ ডিপ্রেশনের থেকে বাইপোলার ডিপ্রেশন সুইসাইড। এটা আমরা জানি, আমার জীবনেও আমার চিকিৎসক জীবনে এমন অনেক মানুষকে হারিয়েছি, দিব্যি ভালো ছিল, একদম বুঝতে পারি। কিন্তু সেগুলো থেকে আমরা শিখেছি যে ওইগুলো বৃথা, এগুলোকে লেখাপড়া করে নিয়ে করতে করতে অভিজ্ঞ হয়েছি। ঘটনা যেটা, সেগুলো তো দীর্ঘ আলোচনা সম্ভব না। কারোর মধ্যে যদি এই বিষয়গুলো দেখেন তাহলে দেখবেন তার শুধু ইমোশন নয়, তার অ্যাকশন, তার থট প্রসেস, এই গোটা বিষয়টা কাজ করছে। তার কারণ ইমোশন মানে হচ্ছে মোশন। আমরা যখন আবেগ বলি, জানবেন আবেগে বেগ আছে, ওটা হাওয়া মরগের মতো। আমার থট প্রসেসটা ভীষণভাবে ইনফ্লুয়েন্স। একসময় মনে করা হতো এগুলো শুধুই মুড ডিসঅর্ডার, শুধুই ফিলিং এর প্রবলেম না। থট ভীষণভাবে কানেক্টেড ফিলিং এর সাথে। ফলে আমি যেভাবে একটা জিনিসকে ব্যাখ্যা করছি, দেখছি, আমার প্রবলেমটাকে পারসিভ করছি, সেটা অনুযায়ী কিন্তু যাচ্ছি। আমি সেকেন্ডারি এপিসোডটা তৈরি করতে পারছি না। এর আড়ালে কোনো লোক থাকতে পারে, নাও থাকতে পারে। আমরা স্যাড পারসনস ফর্মুলাতে গেলে ই পারসনস এর পরে যে ই জায়গাটা রয়েছে, ইটা হচ্ছে ইথানল। যে কোনো স্যাড পারসনস এর একটা মডিফাইড ভার্সন আছে, সেখানে যে কোনো নেশা ওই গ্লুটামেট আর গাবার লড়াই সারাক্ষণ চলছে। বুঝতে পারি ইয়াং জেনারেশনে যতজন মানে সুইসাইড করছে, আমরা যে 19 থেকে 39 এই বয়সগুলো ধরছি, তা 24 থেকে 39, 75% এর পোস্টমর্টেম ইয়াতে অ্যালকোহল পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এগুলো আস্তে আস্তে বুঝতে হবে যে কেন আমাদের দেশে সুইসাইড ভেরি হাই। প্রত্যেক আমরা যতক্ষণ কথা বলছি তার মধ্যে অন্তত কয়েক ডজন সুইসাইড প্রাপ্ত হয়ে গেছে। ঠিক আছে, বেশি খুব সময় লাগে। এবং একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা তো নথিভুক্ত জিনিসগুলোকেই পাচ্ছি, আমরা তো তার পাশাপাশি সুইসাইড অ্যাটেম্পটার্স দেখছি না, কতজন সেটা 20-30 টাইমস বেশি। তাহলে বুঝতে হবে যে আমরা কোন দুনিয়াটাতে রয়েছি, যেখানে আমাদের ডেথ অ্যাংজাইটি আমাকে সার্ভাইভালের দিকে চালিয়ে রাখছে। এটা একটা অদ্ভুত ব্যাপার, যেখানে আমরা গণিতে চাহিদা এবং সুন্দর ভুবনে, সেই জায়গাটা থেকে রিয়েলাইজেশন হচ্ছে মরণ দেতু মম শ্যামস। আর মরণ বলে আমি তোমার জীবন তৈরি পাই, তার কারণ এই আমাকে ডাইরেক্ট যারা এক্সিস্টেন্সিয়ালিস্ট সাইকিয়াট্রিস্টদের যে আমাদের মন দেখার যে কায়দাগুলো, একটা দিক তো বায়োলজিক্যাল, একটা সাইকোডাইনামিক, একটা ভিতরে কগনিটিভ, যে আমরা কিভাবে ভাবছি, কিভাবে দেখছি, দেখার গুণে তৈরি আর দেখার দোষে মরি। আমি একটু শব্দগুলোকে চেঞ্জ করে বললাম কিন্তু এই পার্টগুলোর মধ্যে একটা হচ্ছে ইন্টারপার্সোনাল, একটা হচ্ছে সোশ্যাল, এবং একটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল। এক্সিস্টেন্স, যে প্রাচীন কথাটা মানে টু এমার্জ, বেরিয়ে আসা। আমি হৃদয় আমার প্রকাশ করব, এই যে প্রকাশের যে জায়গাটা, আমি কি করে বুঝবো? আমরা তো নিজেকে প্রকাশ করার জন্য চারপাশে তাকাই না। যে ছুটে লাইফে আমরা কি সত্যি সত্যি আমাদের এক্সিস্টেন্সে আমরা বিলিভ করি? এক্সিস্টেন্স তো একটা ট্রান্সেন্ডেন্স, আমরা অতীতটাকে পারি। ওই হরিণটা যেটা অ্যানিমাল প্ল্যানেটে যেটা পালিয়ে গিয়ে যাচ্ছে, ও ট্রান্সেন্ড করার ক্ষমতা আমাদের আছে, আমাদের পূর্বাপর জ্ঞান আছে। আমরা পুরোটা ভুলি না। আজকে আমরা কসবার ঘটনার সময় সবাই অভয়ের জায়গাটাকেও ভুলি, বা তার আগেরটা ভুলি। ঠিক আছে, সেই জন্য আমরা অনেক কনসিকুয়েন্সেস অ্যান্টিসিপেট করছি, অ্যাপ্রিহেন্ড করছি। খুব স্বাভাবিকভাবে এইটা আমরা ফিউচারেও পাবো। মানুষ তো সবসময় ফিউচারিস্টিক না, সেই জন্যই তো আমরা এত 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 লড়ে যাচ্ছি। সেই জন্য প্যারেন্টিং নিয়ে এত লড়াই। এই যে পূর্বাপরের জায়গাটা, এটা এক্সিস্টেন্স, যে আমি চাইলে পিছতে পারি, আমি চাইলে এগোতে পারি, আমি মনে মনে চলে যেতে পারি। এই 7টা বেজে গেলে ওই ট্রেনটা মিস করে যাবো, আমি বাড়িতে কি হচ্ছে আমি দেখতে পাবো। এই যে ব্রেনের অদ্ভুত ক্ষমতা, এটা তো অন্য জগতে আমাদের নেই, আমরা জানি না সেগুলো। ফলে আমরা অনেক কিছু ক্যারি করি, আমাদের দুঃখ শোক, আমরা সেই সান্তা ক্লজ যার বোঝায় অনেক দুঃখের স্মৃতি আছে। আমরা ও বিষয়ে কথা বলবো না, আমরা ও করবো না। এই এক্সিস্টেন্সের জায়গাটা চালনা করে হচ্ছে আমাদের দেশের শাস্ত্রে হচ্ছে আমরা আসতমা সাদাগামায়া। সাদাগা মানে হচ্ছে আমি ট্রু, যেটাকে আমি দেখছি।
আর যেটা নেই, যেটা মায়া, ঠিক আছে, যেটা মাইক, আমরা অনেক সময় অমায়িক লোক বলতে মাইক ছাড়া কথা বলতে পারি না, না, অমায়িক মানে যে সৎ, যে ট্রুথ, যেটা ঠিক সেরকম আমরা অমৃত খুঁজছি আসলে মৃত্যুকে কভার করার জন্য। এটা তো একেবারে হিউম্যান ফিলোসফির মধ্যে আমাদের ভাবনা চিন্তার ধারা কিন্তু এগুলো আসছে। সেই জায়গা থেকে আমাদের মৃত্যুটাকে গ্লোরিফাই কেউ করছে না, কিন্তু এটা তো আমাদের ব্যাক অফ দ্য মাইন্ডে সারাক্ষণ অ্যাডোলেসেন্স থেকে সারা দিচ্ছে, এবং সেই সারাটাকে কভার করার জন্য আমরা দুটো জিনিস করি। একটাকে আমরা বলি জেনারেসি, আরেকজনের জন্য দাঁড়ানো, আরেকজন এই দুটো ছাড়া রাস্তা নেই। কারণ ডিপ্রেশন হচ্ছে রিয়ালিটি। আমরা রিয়ালিটির যত কাছাকাছি যাব তত ডিপ্রেসড হব। আমরা ভালো আছি মানে উই আর ডিনাইং আওয়ার রিয়ালিটি, আর তো কিছু না। তা সেই জায়গাটাকে আমি যখন চিকিৎসার জায়গায় টেনে আনবো, ডিপ্রেশন, সুইসাইড বা অন্য যে কোনো নেশার জায়গাটা কেউ ভুল করবেন না। তার কারণ এই ফ্র্যাঙ্কেল, যার জায়গাটা দিয়ে এবার শেষ করাই উচিত, আপনি সাথে সময় থাকবে না, ভিক্টর ফ্র্যাঙ্কেল উনিও ভিয়েনার একজন সাইকিয়াট্রিস্ট। প্রথম ভিয়েনাতে বিখ্যাত হয়েছিলেন তিনি সিগমুন্ড ফ্রয়েড। তিনি বলেছিলেন যে উই নিড টু প্রেজ প্লেজার। আমরা সুখের জন্য প্লেজার প্রিন্সিপল ধরে চলছি, যেটা আমাকে সুখী করে আমি সেটার দিকে চলে যাই, তাকে নিয়ে কত তর্ক বিতর্ক ইত্যাদি। ফ্রয়েড কি বলেছিলেন নাকি এটা আমাদের ব্যাখ্যা? আসলে আমরা ডিসপ্লেজারকে অ্যাভয়েড করার চেষ্টা করি, তাই আমরা বলি চপ একটু বিরিয়ানি করা যায়, চপ একটু এটা করা যায়। এই যে করা, আমরা না আপনার থেকে পালাতে চাই। এরিক ফ্রম পৃথিবীর একমাত্র মার্কসিস্ট এবং ফ্রয়েডিয়ান। এরিক ফ্রম বলেছেন এসকেপ টু আর এসকেপ ফ্রম দুটো এক মানে নয়। তুমি একটা কিছু থেকে পালাতে চাইছো, আর একটা এসকেপ তোমার জেনারেসিটির চাই, আরেকজনের সঙ্গে জুড়ে। আমরা কেউই এই ঘরে যারা আছে 100 বছর পরে কেউ 100 বছর কেন 50 বছর পরেই আমাদের মধ্যে কিন্তু ঘটনা যেটা আমরা তো ক্যারি করি শুধু আইডিয়াগুলো, সেই জায়গাটাকে মানুষ জেনারেট করতে চায়, সেটাই থেকে যাওয়া। এই থাকার জায়গা থেকে ফ্র্যাঙ্কেল বলার আগে অ্যাডলার বলে এক ভদ্রলোক, যিনি ফ্রয়েডের সঙ্গে তার একটা ডিসেন্ডেন্ট হয়েছিল, তিনি বলেছিলেন কন্ট্রোল আর অ্যাফিলিয়েশনের পৃথিবী চলে। আমরা যাকে কন্ট্রোল করতে পারি তাকে ভালো লোক বলি, তুমি আমার কাছে তুমি পুরস্কারটা পাবে। কিন্তু ঘটনা যেটা আমরা যাকে পারি না সেটা হচ্ছে অতি রেলি, ঠিক আছে, অত্যন্ত খারাপ খারাপ জায়গায় ট্রান্সফার করবো, ঠিক আছে, এই জায়গাটা যার তার রেল করে দেওয়া শুরু, ঠিক আছে। কন্ট্রোল আর এরা প্রত্যেকে খুব ভ্যালিড কথা বলেছে। মানে অ্যাডলেরিয়ান সত্যি সাইকোলজির আলোচনা হলে তখন মনে হবে যে এই লোকটা 100 বছর আগে এই ভাবা, আমাদের ভাবাটা আমাদের কত আগে ভেবে চলে গেছে। ফ্রয়েড এই যেটা বললেন ফ্র্যাঙ্কেল, উনি বললেন উইল টু হ্যাভ সাম মিনিং। আমাদের প্রত্যেকটা কষ্টের একটা মানে আছে, আমাদের প্রত্যেকটা ভালোবাসার একটা মানে আছে, ব্যথার একটা মানে আছে, মৃত্যুর একটা মানে আছে। এগুলোকে ব্যাখ্যা করতে করতে যখন কোনো লোক বলে যে জীবনের কোনো মানে নেই, তখন ফ্র্যাঙ্কেলের কাছে গেলে ফ্র্যাঙ্কেল জিজ্ঞেস করতেন তোমার এত কষ্ট, তুমি সুইসাইড করছো না কেন? এটা গর্ডন অ্যালপোর্ট লিখে গেছেন। অ্যালপোর্ট ফ্র্যাঙ্কেলের বই গিয়ে যেটা মেন্টাল এডিশন ছিল তারপর টেস্ট লিখেছিলেন। গর্ডন অ্যালপোর্ট এই ফ্র্যাঙ্কেলকে দেখিয়েছেন যে দেখো তোমরা থেকে বলছো ফ্র্যাঙ্কেল কি করতেন কেন, তুমি সুইসাইড করছো না কেন, সুইসাইডই করা উচিত। তখন সে এটাকে বলে যে রিজনস ফর লিভিং, রিজনস ফর স্টেইং। আমি এই আমার ছোট বাচ্চাকে ছেড়ে যেতে পারছি, আমার মা খুব অসুস্থ জানেন বাড়িতে, নয়তো আমি কিন্তু আর বাচ্চার এক মুহূর্তে ইচ্ছে করতে, এটা কিন্তু বের করতে। ফ্র্যাঙ্কেল এর কষ্টের জীবন এগুলো তো আপনারা জানবেন, কিন্তু ফ্র্যাঙ্কেল সেটা মোটেই দমেননি। ফ্র্যাঙ্কেলের বিয়ের 8 মাস পরে গেস্টাপো তারা তুলে নিয়ে চলেছিল। ওনারা আমাদের মতোই উনিও ভাবতেন আমার কিছু হবে না, আমি তো ডাক্তার, আমার কি হবে, আমি কিছু একটা বলে হবে, আমার বুড়ো বাবা মা রয়েছে, আমি যদি ছেড়ে দিই। উনি আমেরিকান ইউনিভার্সিটি চলে যাওয়ার চান্স পেয়েছিলেন আগে, উনি যাননি। তা উনি বলছিলেন বাবা মা মারা যাবে, তারা কেউ থাকেনি। এবং যদি সত্যি সত্যি এই বইটা মাত্র একটা 100 পাতার ছোট বই, ঠিক আছে, লাস্টে লোগোথেরাপির একটা চ্যাপ্টার অ্যাড করা আছে, তার মধ্যে তাই একটু বড়। তাতে দেখা যাবে
উনি কি বলছেন না কি ভাবছেন না কি করছেন, এই সময়টা, ওই সময়টাকে না জানলে এই সময়টাকেও আমরা বুঝতে পারবো না। সময়গুলোকে জানা দরকার, সেজন্য ইতিহাস জানা দরকার আছে, আর প্রশাসনের দিক থেকেও ইতিহাস বিকৃত করার দরকার আছে। তো সেজন্য সেটা সময় জেনে ফেলে তো খুব মুশকিল, সবাই সব বুঝে গেল। তো ন্যাচারালি এই ওয়ার্ডটা থেকে উনি বললেন জীবনের কোনো সত্যি মানে না, মানেটা আমরা তৈরি করি। জীবনকে মানে দাও, তোমার সব গেছে কিন্তু তোমার সব, তুমি তো সব জানো না, সব বলতে কি বলেছো। তো যারা এক্সিস্টেনশিয়াল থিওরিস্ট, এই যে ফ্রম রোলোমে, আরভিনিয়ালাম, ঠিক আছে, এই আরভিনিয়ালাম একটা জীবিত আছে স্বাভাবিক, এবং ফ্র্যাঙ্কলিন 1997 অবধি একজন বেঁচে ছিল, ঠিক আছে, 1905 সালে। তো এই ওয়ার্ডগুলোতে আমরা যখন যাবো তখন আমরা বুঝতে পারবো এই মানুষগুলো, আমরা প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে আছি। তো আমরা আসলে যে মুহূর্তে নিজেকে আলাদা করে ফেলি সেখানেই সর্বনাশী হয়ে যায়। তার কারণ আমরা ভাবি আমি সব করব, এটা আমরা করবো না। তার কারণ আমি কেমন দেখতে এটা তো আমি নিজেই জানি, আমি কোনোদিন আমাকে দেখি, আমি যখন আয়নাতে দেখছি আমার ডান কানটা বাঁ কান দেখি, ডান চোখটা বাঁ চোখ, সেলফি তো তার অন্য কেউ তুললে আমরা তাদের চোখ দিয়ে দেখার চেষ্টা করি, তার মানে দেখো, তার মানেটা হচ্ছে অন্যরা না থাকলে আমি নেই। আর এই ওয়ার্ডটাও, ওয়ার্ড কথাটার মানে হচ্ছে উইথ ওয়ার্ড, উইথ মানে মানুষ, মানুষ যতদিন ওয়ার্ড, বাকিদের কারোর ওয়ার্ড নেই, আমরাই তৈরি করেছি, তাই দিয়ে মনে মনে আমরা পৃথিবীটা তৈরি করেছি। ন্যাচারালি পৃথিবীটাকে রাখতে গেলে আমাদের সেই ভাবনাটা রাখতে হবে যে আমরা একজনের জন্য দাঁড়াবো, কিন্তু কিভাবে করবো, কখন যাবো, সেটাকে স্থির করতে হবে। তাহলে কিন্তু আমাদের মানেটা তৈরি হবে। এবং আগের দিনই পরশু দিন রাত্রিবেলা 8টার সময় বসে পবিত্রের সঙ্গে গল্প হচ্ছিল। পবিত্র আমাকে একটা কথা বলেছিল, আমার খুব ভালো একটা কথা জানতাম না। তা সেই গল্পটা হচ্ছে, ট্রাম্প যখন ক্ষমতায়, তখন এবারে এখনো ক্ষমতায় রয়েছে, ক্ষমতায় আছে, সেখানে একটি লোক একটা পোস্টার নিয়ে দাঁড়িয়ে থাকতো বেশ কয়েক ঘন্টা, দিনের পর দিন, সে ট্রাম্পকে হারাও হয়েছে। তাকে যারা যারা জিজ্ঞেস করতেন তাদেরকে একজনকে উত্তর দিচ্ছেন, বলছে আপনি কি একা একা একটা পোস্টার ধরে ট্রাম্পকে সরিয়ে দেবেন, ওদের ক্ষমতা জানেন? তা উনি বলেছিলেন যে আমি এটা ধরে দাঁড়িয়ে আছি যাতে আমি না বলতে চাই, আমি আমার পারমিশন থেকে স্থির করব। যে ঘটনাই দেখুন, একটাই জীবন, আগেও ছিল না, পরেও কিছু, কিন্তু আপনার জীবনটা কপি করে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তার বাড়ির লোক করে না, বিষয়টা বুঝলেন? আমরা কোনো রবীন্দ্র ঠাকুর নই, আমরা আমাদের কাউকে কপি করার দরকার। কিন্তু একবার কোথাও তো প্রশ্ন করবো যে এই জীবন লইয়া কি করিলাম, তা সেক্ষেত্রে কিন্তু নিজের জায়গায় নিজের পায়ের মাটিটাকে খুঁজে নিতে হবে আর থাকতে হবে। তার কারণ এটা বাদ দিলে কিন্তু ডিপ্রেশন, অ্যাগ্রেশন, প্রোগ্রাম, অ্যাডিকশন, এই জায়গাটা ছাড়া আমাদের এক্সিস্টেনশিয়াল ভ্যাকুয়াম আর এক্সিস্টেনশিয়াল ফ্রাস্ট্রেশন ছাড়া কিছু নেই। এটাকে ফ্র্যাঙ্কলিন বলেছিলেন লুজেনিং নিউরোসিস, যেখানে আমরা মানে তৈরি করতে পারি না, মানেটা নিজেদের নিজেদের তৈরি করতে হবে। নমস্কার।